থামো তো তোমরা, আমি একটা কথা বলতে এসেছি। আরুষির সিরিয়াস মুখ দেখে শিশির কুয়াশা আপাতত তাদের ঝগড়া বন্ধ করলো। কুয়াশা, তুমি কি তোমার অয়ন স্যারকে ভালোবাসো? হঠাৎ এই কথা কেন? বলো না আগে। না, তেমন কিছু ফিল করিনি আমি, জাস্ট একটু ভালো লাগছে। ভাবি, তুমি কি কুয়াশার বিয়ের ঘটকালি করবে নাকি? করলে মন্দ না। এ আপদ বিদায় হলেও এই রুম কয়েকদিন আমি একা থাকতে পারবো। আর আমি জামাই নিয়ে রাতে চলে আসব এ রুমে ঘুমানোর জন্য। আপনার যখন জায়গা হবে সদর দরজার বাহিরে, আইবেন আমাদের রুমের বাহিরে। উষ্টা মেরে বের করে দেব তোর আর তোর জামাইকে। শিশিরের বাচ্চা। আমার বাচ্চা কি আকাশ থেকে পড়ছে? আরও বিরক্ত, প্রচুর বিরক্ত। দুই বোনের সাথে কথা বলতে আসলে এরা সিরিয়াসের সময় ঝগড়া বেঁধে যায়। আমি কিছু বলতে আসছি, তোমরা ঝগড়া কন্টিনিউ করো, আমি গেলাম। না ভাবি, তুমি বলো, আমরা চুপ করলাম। একসাথে দুই বোন বলে উঠল, শিশির শিশির তোমাকে তো অয়ন স্যার কথায় কথায় পানিশমেন্ট দেয়। বজ্জাত, নির্ঘাত সকালে না খেয়ে থাকে, না হলে পেট খারাপ, বাথরুমে চাপে, বারবার যেতে না পেরে সব আমার উপর দিয়ে ছেড়ে দেয়। দেখবা ভাবি, ওই ব্যাটার বউ যে হবে সে নির্ঘাত ব্যাটাকে দিন রাতে উত্তম মাধ্যম দিবে। খাটাস নাম্বার একটা। উফ, তোমাদের সাথে কথা বলাটাও ভুল। সরি। তুই চুপ কর তো। ভাবি বলো তো কি হয়েছে? তুমি কোনো মতে স্যারকে গালি দিতে দিতে প্রেম দিয়ে দাওনি তো শিশির? আরুর কথা শুনে চরম অবাক কুয়াশা। একবার আরুর দিকে তো একবার শিশিরের দিকে তাকাচ্ছে। শিশির চুপ, একেবারে শান্ত। মনে হলো এখানে কিছু হয়নি, কিন্তু না, আরুর কথা তার মস্তিষ্কে ধারণ করতে সাথে সাথেই চিল্লিয়ে উঠল, না, আমি মানি না। আমি মরে যাব, তবুও এ বেটার উপর পড়বো না। সিনেমার ডায়লগ ছেড়ে দিল। এমন চিল্লাও কেন? ভাবি, তুমি সুস্থ আছো? হ্যাঁ, কেন? মেয়াদ উত্তীর্ণ কিছু খাওনি তো? কি সব বলছো? তা যদি সব ঠিক থাকে তাহলে আমি ওই ব্যাটার অসম্ভব কুয়াশা হলেও মানা যায়। আমি কোনোভাবে না। এ প্রেম প্রেম করা প্যারা। বিন্দাস আছি, বিন্দাস থাকতে চাই। তাহলে তো ভালো। দুপুরে অয়নের মুখ থেকে এসব শুনে আরও কিছু একটা বলার জন্য খুশখুশ করছে। সিআইডি অফিসার হওয়ার মুখের কথা না। চোখ দেখে অনেক কিছু বুঝতে পারে অয়ন। তীক্ষ্ণ বুদ্ধির লোক সে। কিছু বলতে চাও আরুষি? জি, কিন্তু এত হেজিটেট করার কিছু হয়নি, বলো কি বলতে চাও। আপনি কুয়াশা আর শিশিরের মধ্যে সবসময় শিশিরকে পানিশমেন্ট দিতেন কেন? অয়ন কিছুটা অপ্রস্তুত হলো বোধ হয়, তবে মুখ দেখে বোঝা যায়নি। একবার চট্টুকে দেখলো মেয়েটা কফি খাচ্ছে আর মোবাইলে কি যেন দেখছে, হয়তো কোনো কাজের, তাই এদিকে মনোযোগ নেই। দীর্ঘশ্বাস ফেলে মেরুদণ্ড সোজা হয়ে বসলো আবারও। দুজনকে শাস্তি দেওয়া যায়, আর স্যার হিসেবে আমি সে কর্তব্য করেছি। আরও একবার আর চোখে চট্টুকে দেখে অয়নের দিকে তাকালো। তাহলে শাস্তি দুজন কেন পেত না? সরাসরি আসি কেন দিতাম না? অবশ্যই, শোনার জন্য তো বসে আছি। দুজনকে শাস্তি দিলে ইজ নর্মাল, আর আমিও জানি কুয়াশা আমাকে পছন্দ করে। কেউ অয়নকে পছন্দ করে শুনে চট করে চোখ তুলল চট্ট। হোয়াট? হ্যাঁ, আমাকে অনেক পছন্দ করতে পারে, ভালোবাসতে পারে, বাট তাতে আমার কিছু যায় আসে না। আমার প্রেম আমার সামনে বসে আছে, যাকে আমি হৃদয়ের গভীর থেকে গভীরে অনুভব করি। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে আবার বলতে শুরু করলো। একজনকে দিতাম, শিশির বেশি দুষ্টু প্রকৃতির ছিল, তাই ওকে দিতাম। আমার শুধু ওদের বাড়ির কোনো ইনফরমেশন জানা কিংবা আদরের মেয়েদের এভাবে হ্যারাসমেন্ট হওয়া, যে ভাবে হোক তোমার পরিবারের সাথে যোগাযোগ করা ছিল মেইন উদ্দেশ্য। এটা বাচ্চা বাচ্চা প্ল্যান হলো না? সেখানে আমি শিক্ষক ব্যতীত অন্য কিছু না, তাই সিআইডি অফিসারের মতো কোনো পরিকল্পনা করা আমার পক্ষে সম্ভব না। আর তাছাড়া এ বয়সে এমন করলে পরিবার নিয়ে হাজির হয় স্টুডেন্টরা, তাই এ প্ল্যান করা। আমি সত্যি অসাধারণ। জামাইটা আসলে কার দেখতে হবে না? কি হলো ভাবি, কোথায় হারিয়ে গেলে?
কোথাও না। আচ্ছা তোমরা যদি শোনো অয়ন স্যার বিবাহিত তাহলে? ফান্টোস ছিল ভাবি, তবুও যদি হয় এমন কোনো সম্ভাবনা নেই। কেন? শিশিরকে যে স্যার শাস্তি দেয় এর কারণ জানতে শিশির অয়নের বিষয়ে খোঁজ নেয়, তখন জানলাম উনি একা থাকে, তাই এমন কাঠখোট্টা হয়েছে। মানে ওনার বউ নেই? অবশ্যই এটা আর কোনো ব্যাপার না। যেখানে অয়ন স্যার যে স্যার নয় সিআইডি অফিসার সেটা ধরতে পারো নাই, সেখানে ওনার বউকে ধরা এত সহজ যে কিনা নামকরা জার্নালিস্ট চৈত্র ছবিমণি। মনে মনে ভাবলো আরও। আবার কোথায় গেল ভাবি? ভাইয়ের কাছে হারিয়ে গেলে? কি সব বলছো তোমরা, পড়ো আমি যাই। বিকেলে রুম থেকে বের হয়ে ছাদে চলে আসে আহানাব। এখন রাত প্রায় 11টা, তবুও ছাদের মাঝখানে অবস্থিত দোলনায় বসে আকাশের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রইল। তুই ছাড়া এই হৃদয় ফাঁকা ফাঁকা লাগে। তুই হিনা, আমি এই আহনাব চৌধুরী নাথিং। তবু আজকাল তোর চোখ ঘ্রাণ খুঁজে পায় ওই অসভ্য মেয়েটার কাছে। আমি তোকে চাই। আমি দ্বিতীয়বার প্রেমে পড়তে চাই না। এই কয়েক বছরে এ জীবনটা কেমন ছন্নছাড়া হয়ে গেছে। আমার এত এত ক্ষমতা আজ, তবু আমি তোর খুনিদের পাচ্ছি না খুঁজে। আমি ব্যর্থ, আমি সত্যিই ব্যর্থ। ভাইজান 3 মাস তো হলো, আরও মেয়েটাও ভালো। এবার ওদের সামাজিকভাবে বিয়ে হলে খারাপ হয় না, কি বলেন ভাবি? আমার তো আপত্তি নেই, ছেলের সুখে আমি সুখী। আরিফা মৃত্যুর পর আমাদের সাথে সাথে আনহাবও ভেঙে যায়। যদিও তখন শুনিনি আনহাব দৃষ্টিমাকে ভালোবাসত। পরে যখন শুনলাম আফসোস হলো, কেন আগে দৃষ্টিমাকে এই ঘরের বউ করলাম না? তাহলে তো বোনের স্মৃতি বেঁচে রাখতে পারতাম, অন্তত একজন তো দুনিয়ায় থাকতো। এই কষ্টে তো আমরা কেউ আহনাবকে বিয়ে করাতে চাইনি, কিন্তু যেভাবে হোক বিয়ে হয়েছে, এক ঘরে থাকছে, সুখী কতটুকু জানি না, তবে মানিয়ে আর মেনে নেয়ার চেষ্টা করে। তা যা বললে ছোট। আনহাবের সাথে কথা বলো, দেখো তোমরা যাও, যদি ওর সমস্যা না হয় তাহলে আয়োজন করব। দরজার আড়ালে ছায়ামূর্তি দাঁড়িয়ে এতক্ষণ সব শুনছে। তার ঠোঁট হাসছে নাকি কোনো জাল বোনার কাজে ব্যস্ত বোঝা গেল না। রাত মোটামুটি 12টা নাগাদ আহনাব ছাদ থেকে নেমে সোজা নিজের রুমে চলে আসে। আজ আর খাওয়া হলো না তার। সোফায় শুয়ে পড়ল টানটান হয়ে। বজ্রপাতের শব্দে ঘুম ভেঙে গেল আহনাবের। লাফিয়ে মেরুদণ্ড সোজা হয়ে বসল। ঘরে তখন নিয়ন আলোয় ঝলমল করছে। সাধারণত কমলা রঙে এ আলোয় ঘরকে সূর্যের আলোর রোশনি মনে হয়। অবাধ্য অনুভূতিগুলো বারবার আজ জ্বালিয়ে ছাড়ছে আহনাবকে। এই যে চারিদিকে চোখ বুলিয়ে নিতে আটকে গেল চোখ বিছানায় পড়ে থাকা রমণীর দিকে। পরনে নীলরঙা থ্রি পিস, বাতাসে বোধহয় শরীরে ফর্সা উদয় চিকচিক করছে। বারান্দার খোলা দরজা আছে, যার দরুন শিরশির ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে রুমে। না চাইতেও বারবার চোখ আটকে যাচ্ছে আরুর উদয়ের দিকে। আহনাবের গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। হৃৎপিণ্ড অস্বাভাবিক শব্দ করছে। অনুভূতিগুলো অদ্ভুতভাবে ধরা দিচ্ছে বারবার। নিজের এমন চিন্তাভাবনা বিরক্ত আহনাব। বিরক্ত, চরম বিরক্ত। এভাবে হুট করে কারোর প্রতি নিষিদ্ধ অনুভূতি জেগে ওঠে। আহনাবের মেরুদণ্ড দিয়ে শিরশির করে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। এটা কি ঝড় বাতাসের কারণে নাকি অনুভূতির অজানা স্রোত? জানে না আহনাব। কথায় আছে না, মোমার আগুন এক জায়গায় থাকলে ঠিক একদিন গলবে। প্রকৃতি আজ তার জানান দিচ্ছে। তাছাড়া বৈধ সম্পর্কে জানান প্রকৃতি ঝুম বৃষ্টি আসার মাঝে যে দেয়, তা বোধহয় এ দম্পতি বুঝতে পারল না। না হলে এক রুমে থেকেও এত দূরত্ব কোনোদিন হতো না। কেটে গেল 2 সপ্তাহ। সব কিছুর পরিবর্তন হয়েছে, হয়তো হয়নি, কিন্তু আরও আর আহনাবের মধ্যে কোনো পরিবর্তন হয়নি। আগের মতো রয়েছে সব। বাইরে কেউ দেখলে নিঃসন্দেহে বলে দিবে নতুন বউ জামাই। আদৌ কি নতুন আছে? কয়দিন পর 3 মাস শেষ করে দিবে। এক পর্যায়ে তাদের হানিমুন ফেজ শেষ হতে চলো, অথচ তারা হানি আর মুনের দেখা আজও পেল না।
কি আশ্চর্য ব্যাপার স্যাপার, তাই না? সময়ের সাথে পাল্লা দিয়ে সব ছুটে যাচ্ছে, কিন্তু কোথাও বিরামহীন পেলে রাখিনি সময় কোথায় দাঁড়ানোর। সকালে টুংটাং শব্দ হচ্ছে চৌধুরী ভিলাই, তার মাঝে কলিং বেলের শব্দে প্রত্যেকটি মানুষ চোখ তুলে একে অপরের দিকে তাকালো। এ সকালে কি আসলো? হয়তো দারোয়ান, না হয় অন্য কেউ। কাজের খালা গিয়ে দরজা খুলে ভয়ে দরদর করে কাঁপছে। তাকে কাঁপতে দেখে তো সকলেই অবাক। এর আবার হলো কি? মির্কি ব্যারাম হয়নি তো আজব? ও খালা কাঁপছেন কেন? ও মা গো, পুলিশ গো, আমারে নিয়ে যাইব গো। কাল আমি রাইতে চিনির ব্যাপারে খেতে দিই নাই গো। বেটা আমারে মারছে গো, বন্দুক লেগা গিয়া জুয়া খেলা মদ খাইছে, ঝগড়া হয়েছে মেলা। কিন্তু আমি এইটুকু আপবাদের লাই জেলে যাবো না। ও আম্মা, ও ভাইজান, আমার বাঁচান। ও আমার ভাবি গো, বাঁচান, পুলিশ আইসা পড়ছে গো। কথা বলতে বলতে ঠুস করে জ্ঞান হারালো কাজের মহিলা। এই মহিলার স্বভাব এমন, উত্তেজিত হলে চিল্লাই দুনিয়া উল্টায় ফেলে। এরপর জ্ঞান হারিয়ে কয়েক ঘন্টার ঘুম দেয়, যাকে বলে জব্বর ঘুম। এই শিশি, যা তো ওনাকে রুমে রেখে আয়। থেকে এনে আনছে কে জানে। কিছু হলে জ্ঞান হারায় নাকি ঘুম দেয় বুঝি না। কিন্তু পুলিশ কেন? চুপ করো, চলো দেখি কি হয়েছে। শিশির আর কুয়াশা ধরে ধরে নিয়ে একটা রুমে রেখে এলো। তারপর ওরাও চলে গেল ড্রয়িং রুমে। আসুন, আমি আরিফ চৌধুরী, চৌধুরী গ্রুপের চেয়ারম্যান। আরিশ ভঙ্গিতে বসতে বসতে বলল, আমি সিআইডি অফিসার অন মাহাতাব। হঠাৎ চৌধুরী ভিলায় পদার্পণ করার কারণ জানতে পারি? যাও, ওনার নাস্তা ব্যবস্থা করো। আফসানাকে বলল। আফসানা স্বামীর কথা শুনে চলে গেল, সাথে মৌ গেল। কিন্তু আরও তখন ঠাই দাঁড়িয়ে আছে। তার প্রয়োজন নেই, ডিউটিতে আছি। এসব খাওয়া ঘুষ খাওয়ার সমান। সৎ পুলিশ অফিসার আজকাল তো পাওয়া যায় না। কি করে পাবেন? দেশে বড় লোকরা যেভাবে রাখলো। যাক, সেসব বাদ দিয়ে যে কাজে আছি তা বলি। বেশ বেশ ভালো। ততক্ষণে শিশির আর কুয়াশা চলে আসলো। অয়নকে দেখে চমকে উঠল, একটু শব্দ করে মুখ থেকে বের হলো, স্যার আপনি? অয়ন পাশ ফিরে চাইল। তোমরা চিনো ওনাকে? হ্যাঁ, উনি আমাদের ইংরেজি প্রফেসর। কি সব বললো? উনি সিআইডি অফিসার? কি? অবাক হওয়ার কিছু নেই, আমি সিআইডি অফিসার অন মাহাতাব, আবার তোমাদের ইংরেজি প্রফেসর অন মাহাতাব। দুজনেই অবাক, চরম থেকে চরম মূলক অবাক। ততক্ষণে নাস্তা এসে গেছে, কিন্তু অয়ন ছুঁয়েও দেখল না। সৎলোক, ব্যাপার স্যাপার আলাদা। কাজের কথায় আসি। বলো। এ ছেলেটা এখানে কেন? সিঁড়ি দিয়ে নামতে নামতে অয়নকে দেখে রেগে বোম হয়ে গেছে। দরকারে এসেছে, কি জন্য বলবে তোর বাবা চাচাকে? যা বলবে তা অসম্ভব মিস্টার। অন মাহাতাব। আপনি অয়ন হন আর আয়রন হন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আরুর খুব কাছে গিয়ে দাঁড়ালো, তারপর আবার বলতে শুরু করলো, নিসেন মিস্টার অয়ন নাকি আয়রন, শি ইজ মাই ওয়াইফ অ্যান্ড সে যে কারো স্ত্রী না, স্বয়ং আহনাব চৌধুরীর স্ত্রী, মিসেস আহনাব চৌধুরী। ওকে, তাই যে কারণে আসলেন তা ভুলে যান। আহনাফের কথা শুনে আরু কেসে দিল। এ বেটা বলে কি? আর অয়ন স্যারকে দেখে সে এসব বলছে যেন উনি আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। এ বেটা আমার প্রেমে পড়েছে, জেলাস। আরু অবাক, আরু নিজের ভাবনাই অবাক, অথচ এগুলো হতেও পারে। আহনাফের কথা শুনে শিশির চট করে ধরে ফেল এর মানে। তবে সে চুপ এখনো। এখানে বড়রা আছে, কিছু বলার নেই তার। আর তার বোন তো ক্রাশ খেয়েছে, ভালোবাসেনি যে এসব নিয়ে কষ্ট পাবে, কিন্তু ভাবির সাথে মানতে নারাজ। আনাপ, উনি দরকারি কথা বলতে আসছে। এটাই বলতে আসছে যে আরুকে বিয়ে করবে। আহনাফের কথা শুনে সকলে অবাক, তবে অয়নের চোখ রসগোল্লা। এ ছেলে তাকে নিয়ে জেলাস। এত ভালোবাসা কই? আরুষি তো একবারেও
কই আরুষি তো একবারও বলো না, বরং যতদূর জেনেছি তাদের জোর করে বিয়ে হয়। এদিকে আরুষির অবস্থা খুব খারাপ। এই প্রথম আহনাফের মুখে আরু শুনে অন্যরকম লাগছে, যেখানে সবাই তাকে আরু ডাকে। আরুষি শুধু খাতায় লেখা নামে সীমাবদ্ধ, আর সেই নামটি এ লোকের মুখে শুনে কেমন জানি লাগছে। এত সুন্দর লাগছে কেন? তবে কি আরও ভালোবাসতে শুরু করলো আহনাবকে? মিস্টার আহনাব চৌধুরী, আমি আমার মূল পয়েন্টে আসি। আরও বাকি আছে। চুপ করে বসো এখানে আর শুনতে দাও। হ্যাঁ, এখানে আয় বাপ। অগত্যা গিয়ে বসলো সোফায়। আহনাব চৌধুরী, আমি সিআইডি অফিসার অন মাহতাব, আর আপনার বইয়ের প্রতি আমার ইন্টারেস্ট নাই, বিকজ আই অ্যাম ম্যারিড। এইটুকু কথায় বজ্রপাত হওয়ার চেয়েও ভারী শব্দ হলো। আহনাব সোজা হয়ে বসলো, মেরুদণ্ড টান টান, মুখটা বোধহয় হালকা অনুভব করছে। আমি রহমান ইন্ডাস্ট্রি চেয়ারম্যান জিশান রহমান ও তার পরিবার সম্পর্কে কিছু বলতে আছি। জিসানদের কথা এত বছর পর? ওরা মারা গেছে, আবার এ দুঃখ কেন সামনে আনতে চাচ্ছেন? ওনারা খুন হয়েছে। ব্যাস এইটুকু যথেষ্ট সকলকে নাড়িয়ে দিতে। একরকম সকলে অবিশ্বাস্য নজরে তাকিয়ে রয়েছে। শুধু দুই জোড়া চোখ নিস্তব্ধ, দেখে মনে হচ্ছে তারা আগে থেকে সব জানতো। হ্যাঁ, আরও আর আহনাফের কথা বলছি। আরুকে তো অন সব বলেছে, কিন্তু আহনাফ সে জানলো কী করে? আহনাফের সুস্থ হওয়ার পর কিছুদিন দেশে ছিল, তখন খোঁজ নিতে গিয়ে সন্দেহ হয়। এরপর বিদেশ থেকে এসে খোঁজ নেওয়া শুরু করে। একরকম তদন্ত বলা যায়। আপনি শিওর? 100%। কাল প্রিন্টকে পাওয়া গেছে, যার জন্য আমাদের আদরের বোন, তার মেয়েরা, স্বামী আমাদের ছেড়ে চলে গেছে। না, যখন খুন হয়েছে জানেন, তাহলে ওই কুত্তার বাচ্চাকে না ধরে আমাকে জানাতে আসছেন খুন হয়েছে। আমি আপনাকে মালা দিয়ে বরণ করব নাকি? খুব জোরে চিল্লিয়ে ওঠে। শান্ত হন, আমাকে পুরোটা শেষ করতে দিন। বলুন। আমি এটা তদন্ত করেছি। আমার বাবা রহমান আঙ্কেলের বন্ধু অয়ন নিজের পরিচয় দেয়। কাল রাতে একটা কল আসে, লোকটা আমাকে বলে এটা খুন, আর খুনিকে যেন খুঁজে বের করি। আমি নাম্বারটা পাইনি, আর আমি যে এ মামলা নিয়ে তদন্ত করছি এ খবর লোকটা কি করে পেল ভেবে অবাক। আপনাদের জানানোর কারণ সাবধান করা। অয়ন চলে গেল। আরাফ দুই ভাই বোনের শোকে পাথর হয়ে গেল। দুই চা দাঁড়িয়ে রইল। শিশির কুয়াশা এতগুলো বজ্রপাতের ন্যায় চরম সত্য জানতে পেরে শক্ত হয়ে গেছে। আরও সবাইকে দেখল, চোখ আটকে গেল আহনাফের বাঁকা ঠোঁটে এক চিলতে হাসির কাছে। মুগ্ধ হয়েছে নাকি সন্দেহ করছে বোঝা গেল না। রাত তখন 1টার নাগাদ। স্টাডি রুমে বসে এতদিনের কালেক্ট করা সকল তথ্য সামনে নিয়ে মেলানোর চেষ্টা করছে অয়ন মাহতাব। গভীর মনোযোগ যখন প্রমাণের মাঝে, তখন বিরক্তের চরম সীমায় এসে শব্দগুলো টেবিল ওপর রাখা ডিভাইসটি। চোখ মুখ কুঁচকে নিল অয়ন। এত রাতে কেউ কল দিল, এটা ভাবতে আরও বিরক্ত হলো। চোখে মুখে ঘুমের রেশ নেই, কিন্তু রয়েছে বিরক্ত আর রগগুলো ফুলে গিয়ে রেগে থাকার প্রমাণ। হ্যালো, কে বলছেন? যে মামলাটি নিয়ে তদন্ত করছেন তার জন্য ধন্যবাদ। আপনি আবার তদন্ত শুরু করলেন। পুলিশগুলো তো কাজে ফাঁকি দিয়ে অ্যাক্সিডেন্ট কেস বলে চালিয়ে দিল। আদৌ ওটা অ্যাক্সিডেন্ট কেস ছিল না? মানে এত রাতে ফোন দিয়ে কেউ এসব আজগুবি গল্প শোনায়? আমি শোনাই। সিআইডি অফিসার অয়ন মাহতাব, রহমান পরিবারের সবাইকে খুন করা হয়েছে। এবার খুনিকে খুঁজুন। এতদিন তো খুন না অ্যাক্সিডেন্ট ভাবছেন, কিন্তু এখন তো শিওর এটা খুন। এবার যা করার করুন বলে কল কেটে দিল। অয়ন অবাক হলো। একে যে আবার রিওপেন করা হয়েছে, তা সম্পূর্ণ সিক্রেট রাখা হয়েছে। সেখানে এ লোক ফোন দিয়ে সব বলে দিল। তার মানে এ লোক জানে খুনিকে। যে ভাবনা সে কাজ। অয়ন আবার কল দিল, কিন্তু ততক্ষণে ডিসকানেক্ট হয়ে গেছে। একদিন প্রাইভেট নাম্বার, অপর দিকে সিম অফ, কোনো মতে ট্রেস করা যাবে। লোকটা যে চতুর এটা বুঝতে দক্ষ অফিসারের বেশি সময় লাগেনি। বুঝলে আরুষি, তবে চৌধুরী পরিবারের উপর এমন নজর গেল না যেখানে সন্দেহ করব। তাদের দেখে মনে হলো শক খেয়েছে। আমার কিন্তু তা মনে হচ্ছে না। কেন? আহনাফকে বাহ,
আজকাল দেখি আমাকে চোখে হারাও আরুষি। রুমে ঢুকতে ঢুকতে বলল আহনাব। চট করে কল কেটে দিল আহনাব। এতক্ষণ অয়ন আরুষির সাথে মোবাইলে কথা বলছে। রাতের ঘটনা খুলে বলল। চৌধুরী পরিবারকে জানালো রিয়াকশন দেখানোর জন্য, কিন্তু তেমন কিছু পায়নি। তবে আরও আহনাবকে নিয়ে কিছু বলার আগে আহনাব রুমে উপস্থিত হয়, যার ফলে কথার বিঘ্নিত ঘটে। তবে কি আরও আহনাবকে সন্দেহ করছে? আসল কালপিট কি আহনাব? আর ওই লোকটাকে যে কল দিল অয়নকে, কে সব জানে? শেষ ভোরবেলায় পরিত্যক্ত গোডাউন থেকে অ্যারেস্ট করা হলো সমীর খসরু ওরফে এসকে। সাথে উদ্ধারগুলো ড্রাগস চোরাচালানি সহ দেশীয় অস্ত্র। অনেক দিন ধরে তদন্ত করে পরিকল্পনা করে সাহসী সিআইডি অফিসার অয়ন মাহাতাব এসকে ধরতে সফল হন। জানা যায় রহমান ইন্ডাস্ট্রির চেয়ারম্যান জিসান রহমান সহ তার পুরো পরিবারকে ষড়যন্ত্র করে 3 বছর আগে মেরে ফেলে। বর্তমানে রাখা হয়েছে থানায়। তাকে সকাল 10টায় কোর্টে তোলা হবে। থানার সামনে প্রচুর ভিড়, জনগণ তার ফাঁসির দাবি জানিয়ে জমায়েত হয়েছে। ক্যামেরাম্যান সামির জামানের সাথে আমি চতুর ছবিমণি, দেশ টিভি। এতক্ষণ টিভির সামনে বসে চৌধুরী পরিবারের সকলে দেশ টিভির খবর দেখছে। আজ প্রত্যেকটি চ্যানেলে একটাই খবর, দেশের স্বনামধন্য বিজনেসম্যান সান গ্রুপের ওনার সমীর খসরু অ্যারেস্ট হয়েছে। তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করে সিআইডি অফিসার অয়ন মাহাতাব। আরও চোখ আজ চিকচিক করছে। গত 1 মাস কম তো চেষ্টা করেনি আসল খুনিকে বের করতে। তবে সে লোকটাকেও পাওয়া যায়নি যে খুনির সম্পর্কে জানত। আদৌ জানতো কিনা সন্দেহ। শেষে দিন রাতে অয়নকে শুধু খুন হয়েছে আর গ্যারান্টি দিয়েছে, বাকিটা বলেনি। তবুও লোকটা শুভাকাঙ্ক্ষী খেতাব নিল বললে ভুল হবে, তাকে বলতে হবে শুভাকাঙ্ক্ষী। এতদিন যদি আমার রিওপেন করাতাম কেসটা, তাহলে এই বাস্টারটা কত আগে মৃত্যু হতো, আমার বোনের কষ্ট কমতো। হয়তো আহাজারি করছে। ভাইজান, বোনটা আমার কত যন্ত্রণায় মৃত্যুবরণ করছে, আল্লাহ ওদেরকে জান্নাতবাসী করুক। এই শয়তানকে যদি 2টো জোতার বাড়ি দিতে পারতাম নিজের হাতে, তাহলে শান্তি পেতাম। চলো মা। কোথায় বাবা? মনের ইচ্ছে পূরণ করতে। মানে? এই শুয়োরের বাচ্চাকে জুতার বাড়ি দিবা। কি বলিস আহু, এটা কি করে সম্ভব? সেসব ভাবতে হবে না, চলো কোর্টে যাই, এর শাস্তি নিজ চোখে দেখব। এসবের মাঝে শিশির, কুয়াশা আর আরুষি নীরব দর্শক। তারও চুপচাপ চলে গেল শাস্তি কি হয় দেখতে। কোর্টের সামনে জনগণের চিল্লাচিল্লির আওয়াজ, মিডিয়ার লোকেদের হইচই, মানুষের আহাজারি। এখানে বোধহয় পৃথিবীর অর্ধেক মানুষ জীবন পার করে দেয় কোর্ট চত্বর ঘুরপাক খেতে খেতে। কালো গাউনে জড়িয়ে আইনের লোকেরা সত্য আর ন্যায়ের লড়াইয়ে যে প্রতিদ্বন্দ্বিতা চলে, তা আজ নিজ চোখে দেখল চৌধুরী পরিবারের সবাই। প্যাপ্যা শব্দ করে পুলিশের জিপ এসে দাঁড়ালো। দরজা খুলে সমীর খসরুকে বের করা হলো। হুট করে কই থেকে এক মহিলা দৌড়ে এসে জনসম্মুখে থাপ্পড় বসালো সমীর খসরুর গালে। বৃদ্ধ মহিলাকে দেখে মনে হচ্ছে অনেক দিনের ক্ষোভ প্রকাশ করলো। পুলিশ কনস্টেবল মহিলাকে সরিয়ে আনলো। মহিলার আহাজারি যা শোনা গেল স্পষ্ট বুঝতে সক্ষম হয়নি কেউ, তবুও যা একটু কান এলো। তোর জন্য আমার স্বামী মরছে, তোর জন্য আমার সন্তান এতিম হয়েছে, তোর বিচার হবে, তুই মরবি। আহা, কত মানুষের শোকের কারণ হলো এই অমানুষটা। আশপাশ ভালো করে দেখলে বোঝা যায় সকলের চোখে ঘৃণা আর রাগ। কোর্টের কাজ শুরু হলো। সব যখন মেনে নিল, কিন্তু রহমান পরিবারের হত্যার পিছনে আসল দোষী সে নয় বলে কোর্টের ভিতর সকলকে বিভ্রান্ত করছে, নাকি অন্য কিছু এ নিয়ে হট্টগোল বেঁধে গেল। আপনি রহমান পরিবারের সকলকে মারেননি? না সরি, আমি ড্রাগ ব্যবসা করি, খুনটুন করি না। প্রমাণ সব আপনার দিকে। মিথ্যে, ওরা আমার উপর মিথ্যে এলিগেন্স আনছে স্যার। কিন্তু আপনি তো একমাত্র শত্রু ছিলেন। না স্যার, আমি মারিনি। অ্যাডভোকেট আলতাফ হোসেন, আসামি সমীর খসরুর
রহমান পরিবারের সকলকে মেরেছে তার প্রমাণ আপনার কাছে আছে? না স্যার। তাহলে রহমান পরিবারের খুনিকে বের করুন। আর আসামি যেহেতু স্বীকার করছে। 1 মিনিট স্যার, আমার কাছে প্রমাণ আছে। কাঠগড়ায় আসেন। স্যার, সমীর খুসরু সব জানে সেদিন রহমান পরিবারের সাথে কি হয়েছে। না স্যার, না আমি জানি না। জানে উনি। আপনি কি শিওর উনি সব জানেন? আমি আহনাব চৌধুরী, রহমান ইন্ডাস্ট্রির চেয়ারম্যান, জিসান রহমানের স্ত্রী, আরিফা চৌধুরীর ভাতিজা। সে সূত্রে আমাদের সাথে ভালো সম্পর্ক আছে। আমার ফুপি মিসেস রহমান আমার সাথে প্রায় অনেক কথা শেয়ার করত। অতীতে সোফায় বসে মোবাইলে গেম খেলছে আহনাব। ফুপির চিন্তার কথা শুনে চোখ একবার ফুপির দিকে দিল। খুব যে দুশ্চিন্তা করছে তার চোখ মুখে ফুটে উঠল। কি হয়েছে আমাকে বলো। সমীর আঙ্কেলের ছেলে চিনি, কি হয়েছে? কিন্তু কি ফুপি, কি হয়েছে ওই দিন? দৃষ্টির কথা শুনে আগুন আরো জ্বলে উঠল মাথায়। তার ভালোবাসার দিকে নজর দিয়েছে। পুরো কথা না শুনলেও সদর দরজা দিয়ে ঢুকতে ঢুকতে মিষ্টি মায়ের মুখের কথা শেষ শুনে মুখ ভেঙচি দিয়ে বলে, শিয়ালের কাছে মুরগি পাহারা দেয় কে ভাই? হ্যাঁ মা, ক্লাস হবে না, চলে আসছি। আরিফা চলে গেল, মিষ্টিও চলে গেল, কিন্তু একজন ভিতর ভিতর ফেটে গেল। বর্তমানে আপনি সৈকত খুসরুর সাথে কথা বলছেন? সে সুযোগটা আমি পাইনি। সেটাই সেদিন ছিল যেদিন আমি জানলাম ততদিনে আমার আঙ্কেল মানে জিসান রহমানের কানে সব কিছু যায়। আর উনি নাকি সমীর খসরু ও তার ছেলে সৈকত খসরুকে ওয়ার্নিং দেয়। তার 2 দিন পর রাতে রহমান পরিবারের সকলে মারা যায়। এখানে আমাদের অপরাধ কোথায়? অপরের দিন আমি আর আমার ছেলে কানাডা চলে যাই। তাহলে এই মৃত্যুর সাথে আমাদের কোনো সম্পর্ক কি করে থাকে? হ্যাঁ, এটা যদি সত্যি হয় তাহলে সম্পর্ক কি করে থাকে? প্রত্যক্ষ সাক্ষী আছে স্যার। প্রত্যক্ষ সাক্ষীর কথা শুনে সকলের পিলে চমকে ওঠে। কার কথা বলছে? আহনাব। তবে আহনাব সময় চেনেই তাদের আসতে সময় লাগবে। জজ তার জন্য বিকেলে মামলাটি আবার আদালতে তোলার কথা বলে বিরতি দেয়। নিয়ম নেই এক মামলা দুবার একদিন আদালতে পেশ করার, কিন্তু এই কেসটা খুব বিপজ্জনক বিধায় আজ সকল কেস তুলে রাখা হলো। আজ এ কেসের রায় জানানো হবে। দুপুরে কড়া রোদে সকলে যখন কোর্টের বাহিরে নিজেদের মতো ব্যস্ত, আরও অয়ন মাহাদেবের সাথে দেখা করতে সরে আসে। আপনার কি মনে হয় আহনাব চৌধুরী কার কথা বলছে? জানি না, তবে কিসে কলার এ কথা যে আমাকে কল দিয়েছে। আমারও তাই মনে হয়। সেদিন এমন কেউ প্রত্যক্ষ সাক্ষী থাকলে আপনার বাবা দেখেনি কেন? আমিও ভাবছি সেটা। তখন কল আসে আরুর মোবাইলে। আরু চলে যায় চৌধুরী পরিবারের সদস্যদের কাছে। একটু পর আবার কোর্টের কার্যক্রম শুরু হবে। মাঝখানে বিরতি দিতে সকালে খাওয়া দাওয়া করে নিল। সাক্ষী এসেছে আপনার? জি স্যার। তখনই দরজা দিয়ে প্রবেশ করলো এনায়েত আহমেদ ও শিউলি বেগম। তাদেরকে দেখে আরুর মুখে অস্পষ্ট বের হয়ে আসলো, বাবা মা। ধরনী বুকে জলোচ্ছ্বাস হচ্ছে আজ যেন। সকাল থেকে একটার পর একটা রুহ কাঁপনি নিউজ সামনে আসছে মানুষের অন্ধকারে এতদিন থাকা মিথ্যার বেড়াজাল ভেদ করার শব্দ। চারিদিকে হইচই পড়ে গেল। বেলা তখন বেশ হয়েছে। এ আর কত? দুপুরে সূর্য হেলে পড়েছে 3টার কাছাকাছি। হয়তো বাইরের লোকেদের উৎসুক মুখ করে বসে থাকা শেষ রায়ের ধ্বনি শোনার জন্য। সাথে সাথে মিডিয়ার হাতে পাওয়া সকল তথ্য সারা বিশ্বের বুকে ছড়িয়ে দেওয়ার যে আপ্রাণ চেষ্টা আজ বোধহয় অনেকে প্রথমবার দেখল। তাদের মধ্যে শিশির আর কুয়াশাও পড়ে। চৌধুরী বাড়ির মেয়েরা খুব আদরে বড় হয় বোধহয় এত সব কঠিন দুনিয়ার ঝুট ঝামেলা কখনো দেখেনি। আজ নিজ চোখে দেখে তারা বাকরুদ্ধ হয়ে আছে। আপনাদের পরিচয়? আমি শিউলি বেগম, এনায়েত আহমেদের স্ত্রী। সেদিন কি দেখেছেন খুলে বলুন। অতীতে আধার রাতে 2 দম্পতি হেসে হেসে একটা বড় নামকরা রেস্টুরেন্ট থেকে বের হয়।
আজ তাদের 22 বছরের বিবাহবার্ষিকী ছিল। খুব আনন্দ করে দুজনে বাহিরে ঘুরল সারাদিন। রাতে রেস্টুরেন্ট থেকে খেয়ে বের হয়ে স্ত্রী শিউলি বেগম স্বামী এনায়েত আহমেদের কাছে আবদার করলো আজ হাঁটবে, নদীর পাড়ে যাবে। স্বামীও আবদার রক্ষায় হেঁটে নিয়ে গেল নদীর পাড়ে। রাত তখন আনুমানিক 10টা ছিল। চারিদিকে সব নিস্তব্ধ, তবে শহরের দিকে এখন সন্ধ্যার মতো আলো চিকচিক করছে। দূর থেকে দেখা যাচ্ছে। কতটা সময় চুপ ছিল জানা নেই। নীরবতা ভেঙে এনায়েত আহমেদ স্ত্রীর কপালে শব্দ করে চুমু খেল। আজও প্রথম দিনের মতো লজ্জায় মুখ ডুবালো স্বামীর বুকে।